সুন্দর জোকস বলেছেন। আপনি থ্রেড দিয়েছেন কিন্তু মারেননি, এটার চেয়ে বেস্ট জোকস আমি আর দুটো শুনিনি। আচ্ছা, যা ইচ্ছা করুন, 1000টা মারুন, কিন্তু আমি আর আপনার কাছে অত্যাচারিত হতে চাই না। আপনার ওই নোংরা হাতে আমার শরীর ছোঁয়া আমার একদম পছন্দ না। কি শুরু করলে তুমি? বললাম তো আর আসব না তোমার কাছে, এটা দিয়ে দাও এখন। দেখো, বাড়াবাড়ি করলে পরে কি হতে পারে তোমার জানা আছে। পরের বার কিছু হওয়ার সুযোগটাই দেব না বলেই ত্রিনা ট্রিগারে হাত রাখল। ত্রিনা, স্টপ, আমি মিথ্যে বলছি না। প্রমিস তোমায় আর ডিস্টার্ব করব না। ত্রিনার কোনো ভ্রুক্ষেপ নেই। ট্রিগার চাপ দেওয়ার মুহূর্তে আফরান চিৎকার করে উঠে। ত্রিনা হতভম্ব হয়। আফরান যে এমন করতে পারে তার বোধগম্য হয়নি। আফরান পাশের টি টেবিলের উপর থেকে গ্লাসটা ভেঙে ঠিক নিজ বুক বরাবর বসিয়ে দেয়া। সঙ্গে সঙ্গে ত্রিনার হাতের বন্দুকটা পড়ে যায় নিচে। আফরান দাঁড়িয়ে থাকতে না পেরে নিচে হাঁটু গেড়ে বসে যায়। আফরান ক্ষত জায়গায় হাত রেখে বলে, আমি তোকে বিশ্বাস করাতে পারব না আর আটকাতেও পারব না, কিন্তু নিজেকে তো আটকাতে পারব। আফরান থেমে থেমে কথাগুলো শেষ করে, মুখে বেপরোয়া হাসি। ত্রিনা দ্রুত এসে আফরানের সামনে বসে বলতে লাগল, আপনি এটা কেন করলেন? হ্যাঁ, পাগল হয়েছেন আপনি? কেউ নিজেকে নিজে ইচ্ছে করে আঘাত করে? বলেছিলাম না আপনি সাইকো, দেখলেন আবার প্রমাণ হয়ে গেল আপনি সত্যিই সাইকো। বলে চোখের জল ফেলতে লাগল। আফরান রক্ত মাখা হাত দুটো দিয়ে ত্রিনার চোখের জল মুছতে গিয়েও আটকে যায়। চোখের জল মুছো। দেখো, একদম কাঁদবে না, আমি তোমাকে আর ছোব না আমার এই অপবিত্র হাতে। এখন আমি কি করব? আমার কি করা উচিত? চাচাকে কল দেই। আফরান মুখে বেপরোয়া হাসি টেনে বলল, লাগবে না, আমারও এভাবে বাঁচতে ইচ্ছে করছে না আর, কিন্তু তোমাকে দেখে দেখে জীবনটা কাটাতে চেয়েছিলাম। এটুকু বলেই শব্দ করে, হয়তো তীব্র ব্যথায় নয়তো কারো অবাধ্যতার কারণে নিজেকে এভাবে আঘাত করেছে। আমি চেয়েছিলাম আমার প্রতিটা সকাল যেন তোমাকে যেন দেখে পার হয়। আজ বিষাদ ছুঁয়েছে এই বুকে, তোমাকে নিয়ে কাটাতে চেয়েছিলাম কিছু কাল, তোমাতেই নিজেকে বিলীন করতে চেয়েছিলাম। সেসব কিছুই হলো না। আমার ভেতরে আজ শুধু আফসোসের বসবাস, শুধুই তুমিতে আমার শূন্যতা, আবার তুমিতেই ভরা। আফরান কথাগুলো থেমে থেমে বলছিল। আফরান নিজেকে আর সামলে রাখতে পারছে না, ঢলে পড়ল ফ্লোরে। কথা বলুন, আমি শুনছি, আজ আমার কোনো তাড়া নেই, আজ আপনাকে শুনব, আপনাকে বুঝব। বলুন না আরও কিছু। হঠাৎ কেউ একজন এসে আফরানের সামনে বসে বলল, স্যার, কি হয়েছে আপনার? বসের কি হয়েছে, কথা বলছে না কেন? ত্রিনা বিস্মিত হল। কে আপনি? আমি উনার অ্যাসিস্ট্যান্ট তানভীর। আমি জানি না কিছু, উনি একটু আগেই তো কথা বলছিলেন, প্লিজ হসপিটাল নিয়ে চলুন না, উনার কিছু হবে না। তানভীর দেরি না করে আফরানকে উঠিয়ে গাড়িতে বসাল। আমিও যাব। সরি, আমি ছাড়া হসপিটাল কেউ যেতে পারবে না বলেই গাড়ি স্টার্ট দিল। আজ দুদিন হয় গ্রামে এসেছি, আয়েশ ভাইজাও দুদিন আগে জামিন পেল, কিভাবে হয়েছে জানা নেই, কেউ একজন নাকি নির্দেশ দিয়েছে ছেড়ে দিতে, এটুকুই জানা সবার। গ্রামে আসার কারণ আমার ছোট বোন ছায়ার 1 বছরের জন্মদিন উপলক্ষে আসতে চাইনি, এক প্রকার বাধ্য হয়েছি। চাচার জোড়াজুড়িতে আসার পরেও কারো সাথে কথা বলিনি ছায়া ব্যতীত। আর কেনই বা বলবো? যাদের কারণে জীবনটা উল্টাপাল্টা হয়েছে তাদের সাথে কি কথা থাকতে পারে? আজ 1-2টার পরেই কেক কাটা হবে, বাড়ি ভর্তি মানুষের আগেও হয়েছিল, কিন্তু এবারেরটা একটু অন্যরকম ভাবে করা হচ্ছে, সেটাও হঠাৎ করেই। যাই হোক, কোনো মতে রাতটা শেষ করেই কাল চলে যাব ভাবছি। কিন্তু মিস করছি একজনকে, মনে পড়ছে ভীষণভাবে। সেদিনের পর আর দেখিনি আফরান ভাইয়াকে, তবে জেনেছি তিনি সুস্থ আছেন। এতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলি। আচ্ছা, আমার তো সেদিন ওভাবে কান্না করার কথা ছিল না, তাহলে কেন কেঁদেছিলাম এত? জানি না, কিছু জানি না, তবে খুব কষ্ট হচ্ছিল সেদিন, এটুকু বলতে পারি। ধ্যান ভাঙে আয়েশ ভাইয়ার ডাকে, কখন আসলে ভাইজা? একটু আগে। একটা কথা বলবি? বলো। আমি খুন করিনি, এটা তুই বিশ্বাস করিস? পাগল হলে নাকি আমি কেন এইসব ভাবতে যাব? আয়েশ হাসল, আমাকে বিশ্বাস করিস? না করার কি আছে? ঠিক আছে, আমি গেলাম, জলদি নিচে আয়, 1-2টা বাজতে চলল, আর তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি এমন সারপ্রাইজ যার জন্য আয়েশ ভাইয়াকে এত খুশি খুশি লাগছে? নিচে যেতেই আয়েশ ভাইজা আমাকে একটা ডায়মন্ডের আংটি দিয়ে প্রপোজ করে বসল। আমি আয়েশ ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, এসব কি ভাইজা? এটা কি মজা করার সময়? তাও এমন মজা, আমার একদম ভালো লাগছে না এটা। কেন? তুই আমায় পছন্দ করিস না? এসব কি বলছো আয়েশ ভাইজা? আমি তোমাকে পছন্দ করি, বাট ওভাবে। তাহলে প্রবলেম কোথায়? কোথাও প্রবলেম নেই, বাধ্য হয়েই আয়েশ ভাইয়ার প্রপোজালে রাজি হই।
আমিও তো কারো সাহারা চেয়েছিলাম, তাহলে যে আমাকে ভালোবাসে তাকে ভালোবাসলে প্রবলেমটা কি? কিন্তু তবুও কেন এত বিরক্তিকর লাগছে সবকিছু? শহরে ফিরার জন্য গাড়িতে উঠে বসলাম, বসতে বসতে খেয়াল করলাম ড্রাইভারের জায়গায় আয়েশ ভাইজা। এনাকে এই মুহূর্তে আমার একদম সহ্য হচ্ছে না। আমি চুপচাপ বসে আছি বাইরের দিকে তাকিয়ে। কিছুক্ষণ পর ভাইজা নীরবতা কাটিয়ে বলল, এখনো রেগে আছিস? আমি কিছু বললাম না। দেখ, এভাবে তোকে রাগ করতে দেখলে ভালো লাগে না। আমি ভুল করেছি মানলাম তো, এবার তো মাফ কর। আমি ভাইয়ার দিকে একবার তাকিয়ে ভাইয়ার দেওয়া ডায়মন্ডের আংটিটা খুলে তার দিকে ধরলাম। বিষয়টাতে ভাইজা বোধহয় কষ্ট পেলেন, সাথে সাথে গাড়ির ব্রেক ধরলেন। আয়েশ ভাইয়ার আমার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে, এখনই বোধহয় জল গড়িয়ে পড়বে। আমি বুঝতে পেরে বললাম, আমার আংটি পরতে ভালো লাগে না। আয়েশ ভাইজা কিছু বলল না। আমি পড়লাম মহামুশকিলে, আজব এক জীবন আমার, যা কিছু হয় সব বাধ্য হয়ে করতে হয়, যতসব ন্যাকামোর জীবন আমার, না চাইতেও আবার পড়ে ফেললাম। না পড়তে চাইলে নিজের কাছে রেখে দিস। টিনা আর কিছু বলল না। বাড়ি এসে শুয়ে পড়লাম, ফোনটা একটু ঘাটাঘাটি করে আবার রেখে দিলাম। কিছুই ভালো লাগছে না, সব বিরক্ত লাগছে একদম। আমি শোয়া থেকে উঠে বসলাম। দরজা খুলে বাড়ির একদম কর্নারের রুমটার দিকে তাকালাম। না, সব অন্ধকার, তার মানে আজকেও তিনি আসেননি বাড়ি। কিন্তু আমার যে তাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। উনি না থাকলে নাই একটু উনার রুমটা গিয়ে দেখে আসি, তাও একটু ভালো লাগবে বোধহয়। আমি টিপ টিপ পায়ে উনার রুমের দরজা খুললাম। আজ তো লক করা নেই ভেবেই একটু খুশি লাগল। গিয়ে লাইট না জ্বালিয়ে শুয়ে পড়লাম। বিছানা থেকে সুন্দর ঘ্রাণ আসছে। আচ্ছা, উনি কি বিছানায় ও সুগন্ধি লাগায়? আচ্ছা, উনার রুমটা তো কখনো ভালো করে দেখা হয়নি, আজ যখন সুযোগ পেয়েছি দেখে নেই ভেবে খাট থেকে নেমে যেতেই রুমের লাইট জ্বলে উঠল, সঙ্গে সঙ্গে ওর বুকটা কেঁপে উঠে। চোখ তুলে তাকাতেই দেখল আফরান হাতে কোট নিয়ে দাঁড়িয়ে আছে। টিনা ঢোক গিলল, ভয়ে কাঁপতে লাগল হাত পা। কিন্তু ওর ভাবনাকে কুলসিত করে দিয়ে আফরান ওকে না দেখার ভান করে পাশ কেটে ভেতরে ঢুকে খাটের উপর কোটটা ছুঁড়ে ফেলে গলার টাই খুলতে খুলতে আর চোখে টিনার দিকে তাকায়। টিনা জানে আফরান ইচ্ছে করেই তাকে ইগনোর করছে। এতদিন অনেক চেষ্টা করেছে একটু দেখার জন্য। আজ তো দেখছে, কিন্তু কই মুখে কেন কথা ফুটছে না? তার তো ক্ষমা চাওয়া উচিত আফরানের থেকে। তার জন্যই তো ওই দিন নিজেকে আঘাত করেছিল আফরান। দেরিতে হলেও বুঝতে পেরেছিল তাকে বাঁচানোর জন্যই নিজেকে আঘাত করেছিল। আফরান গলা খাকারি দেয়, টিনা তাকায়। কিন্তু বুঝতে পারছে না সে আগে তো তার রুমে আসল পুরো বাড়ি মাথায় তুলে ফেলত, অথচ আজ কিছুই বলছে না। আমি চেঞ্জ করব, আমি চাই না কেউ আমার পাপিষ্ঠ শরীর দেখুক। টিনা বুঝতে পেরে রুম ছাড়ে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্ব পড়ার জন্য আমন্ত্রণ রইল।